আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের আজকে এটা আমাদের চতুর্থ ক্লাস। তোমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলতাফ হোসেন, প্রভাষক দর্শন, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের 3 নম্বর অধ্যায় নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকে এটা চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা তার ঠিক আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, আমরা পদের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলছিলাম। পদের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা যে ক্যাটাগরি বা বিভাজন নীতিগুলো নিয়েছিলাম, 3 নম্বর ক্লাসে আমরা মাত্র 4টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে পেরেছি। আজকের যে আমাদের ক্লাস, এই ক্লাসে আমরা বাকি যে পদের শ্রেণী বিভাগের নীতিগুলো আছে কিংবা অবশিষ্ট যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের এখানে বেশ কয়েকটা বিভাজন নীতি দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। বিরোধিতার দিক থেকে পদের শ্রেণী বিভাগ, অর্থের দিক থেকে বস্তু ও গুণের পার্থক্যের ভিত্তিতে সুনির্দিষ্টকরণ, নির্ভরতা এবং ব্যক্তত্ব যাদের অস্তিত্বের ভিত্তিতে পদের শ্রেণী বিভাগ। আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। আমরা যদি দেখি প্রথমেই যে বিরোধিতার দিক থেকে পদ আসলে কয় প্রকার। বিরোধিতার দিক থেকে দেখলে আমরা দেখি যে বিরোধিতার দিক থেকে পদ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বিপরীত পদ আর একটা হচ্ছে বিরুদ্ধ পদ। আমরা একটু ব্যাখ্যায় যাই যে বিপরীত পদ বলতে আমরা আসলে কি বুঝি। আমরা যদি দেখি যে যদি দুটি পদ পরস্পর বিরোধী হয় অথচ তারা যদি একত্রে একটি ব্যাপক পদের সম্পূর্ণ ব্যক্তর্থ বা পরিমাণকে প্রকাশ করতে না পারে, তাহলে তাদেরকে বিপরীত পদ বলে। অর্থাৎ পরস্পর বিরোধী দুটি পদ যদি আমরা একত্রে যোগ করে দেখি যে ওই পদটি দিয়ে যে বস্তুটিকে বা যে গুণটিকে বা যে বিষয়টিকে নির্দেশ করছে তার সমগ্র সংখ্যাকে যদি প্রকাশ করতে না পারে, তাহলে ওই পদকে আমরা বলবো বিপরীত পদ। আমরা যদি উদাহরণ দেখি একটা, এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি রংধনু। রংধনুর আমরা জানি যে কয়টি রং থাকে, 7টি রং থাকে। এখন আমরা এখানে আরেকটি চিত্র দেখি। এখানে একটি চিত্রে একটি বক দেখানো আছে যার রং সাদা, আর একটি পাখি দেখানো আছে যার রং কালো। সুতরাং এখানে একটি সাদা আর একটি কালো, দুটি আসলে রং বোঝাচ্ছে। এখন আমরা যদি এই সাদা এবং কালোকে একত্রে করি, এখানে যেমন আমাদের বলা আছে তারা যদি একত্রে, অর্থাৎ এই সাদা এবং কালো রং যদি একত্রে করে তাদের সম্পূর্ণ ব্যক্তত্ব বা পরিমাণকে প্রকাশ করতে না পারে, অর্থাৎ যে রং বিষয়টাকে এখানে প্রকাশ করছে, সাদা এবং কালো যোগ করলে কিন্তু আমরা এখানে রঙের যে সমগ্র রঙগুলো আছে সমগ্র রঙগুলো কিন্তু পাই না, শুধু সাদা এবং কালো পাই। বাকি যে 5টি আমরা যদি 7টি রঙই ধরি, এখানে রংধনুর যে 7 রং, কিন্তু এখানে সাদা ও কালো এই দুটি রঙকে যোগ করলে কিন্তু আমরা মাত্র 2টি রং পাচ্ছি, সাদা এবং কালো। বাকি 5টি রং কিন্তু নেই। অর্থাৎ এই সাদা এবং কালো হচ্ছে বিপরীত পদ। যেহেতু সাদা কালো দুটি বিরোধী, এই দুটিকে যোগ করলে আমরা সমগ্র রঙকে পাই না, শুধু সাদা কালো পাই, যার কারণে আমরা সাদা এবং কালোকে বলছি বিপরীত পদ। এবার আমরা দেখি অপর যে পদটি আছে, যেটাকে আমরা বলছি বিরুদ্ধ পদ। এটার সংজ্ঞাটা হচ্ছে এমন যে দুটি পদ যদি পরস্পর বিরোধী হয়, অর্থাৎ ওইটার মতোই বিরোধী হবে, কিন্তু তারা যদি একত্রে একটি ব্যাপক পদের সম্পূর্ণ ব্যক্তত্ব বা পরিমাণকে প্রকাশ করতে পারে, তাহলে তাদেরকে বিরুদ্ধ পদ বলে। অর্থাৎ আগেরটাতে আমরা দেখলাম যে দুটি একত্র করলে সমগ্র পরিমাণ বা ব্যক্তত্বকে প্রকাশ করা যায় না, আর বিরুদ্ধ পদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দুটি পদ একত্র করলে তার সমগ্র ব্যক্তত্ব বা পরিমাণকে প্রকাশ করতে পারে। আমরা উদাহরণে যাই। এখানে আমরা দেখি যে প্রথম চিত্রে আমরা একটি রং দেখেছি, শুধু সাদা রং। পরের চিত্রটিতে কিন্তু আমরা দেখিয়েছি অনেকগুলো রং আছে, কিন্তু সাদা রংটা কিন্তু এখানে নেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু সাদা রং নেই। তার মানে আমরা যদি সমগ্র রংগুলোকে একত্রিত করি, এর ভিতরে এখান থেকে সাদাটাকে আলাদা করে ফেলি, আর আরেকটাতে সাদা বাদ দিয়ে বাকি রংগুলোকে আলাদা করে ফেলি, অর্থাৎ এখানে সাদা বাদ দিয়ে বাকি রংগুলো আছে হচ্ছে অসাদা, সাদা বাদ দিয়ে বাকি সব। তাহলে এই সাদা অসাদা দুটি পরস্পর বিরোধী, সাদা অসাদা। এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি, সাদার ভিতরে শুধু সাদা রং আছে, অসাদার ভিতরে সাদা বাদ দিয়ে বাকি সব রং আছে,
সুতরাং এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা সকল রং পেয়ে যাচ্ছি। একখানে সাদা বাদ দিয়ে সকলগুলো, আর একখানে শুধু সাদা রং। সুতরাং এই সাদা এবং অসাদা এই দুটোকে যোগ করলে আমরা যেহেতু সকল ব্যাক্তর্থকে পাচ্ছি, অর্থাৎ রঙের যে সকল যে সংখ্যা আছে বা ব্যাক্তর্থ আছে সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই সাদা এবং অসাদা এই পদকে আমরা বলবো বিরুদ্ধ পদ। অর্থাৎ বিপরীত পদের ক্ষেত্রে দুটো পদের একত্রিত যোগফল একত্রিত করলে সমগ্র ব্যাক্তর্থ প্রকাশ করবে না, কিন্তু যদি বিরুদ্ধ পদ হয় তাহলে দুটোকে একত্রিত করলে আমরা সমগ্র ব্যাক্তর্থকে পাবো। অর্থাৎ এই সাদা ও অসাদা হচ্ছে বিরুদ্ধ পদ। এবার আমরা দেখি যে বস্তু ও গুণের পার্থক্য অনুসারে এদিক থেকে আমরা বলি পদ দুই প্রকার, বস্তুবাচক পদ, গুণবাচক পদ। আমরা একটু ব্যাখ্যা দেই, এটা একেবারেই সহজ, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। বস্তুবাচক পদ হচ্ছে সেই পদ যেই পদ দ্বারা অস্তিত্বশীল কোনো বস্তুকে নির্দেশ করা হয়। অর্থাৎ অস্তিত্বশীল কোনো বস্তুকে নির্দেশ যদি করে তাহলে তাকে আমরা বলবো অস্তিত্বশীল পদ। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে আমাদের চেয়ার, বই, গরু, ঘর, হিমালয়, সূর্য ইত্যাদি। এগুলোকে আমরা বলতেছি বস্তুবাচক পদ। অর্থাৎ চেয়ার বলতে কিন্তু আমরা একটা বস্তুকেই বুঝি, বই বলতে একটা বস্তুকে বুঝি, গরু বলতে আমরা একটা প্রাণী বুঝি, অর্থাৎ সেটাও এক প্রকার বস্তু, হিমালয় সেটাও একটা পাহাড়, ওটাকে আমরা বস্তু বলতে পারি। এখন এই বস্তুবাচক পদগুলো কিন্তু বিশিষ্টও হতে পারে, সাধারণও হতে পারে। যেমন সকল প্রাণী, এটা কিন্তু সাধারণ পদ কিন্তু এটা বস্তুবাচক। আবার এরকমও হতে পারে রহিম হয় ভালো, এখানে রহিম পদটা কিন্তু বস্তুবাচক কিন্তু বিশিষ্ট, যেহেতু এটা একটা নাম, একজনকে বোঝাচ্ছে, এই জন্য বিশিষ্ট। তার মানে বস্তুবাচক পদ হচ্ছে কোনো বস্তুকে যদি নির্দেশ করে, আর এই বস্তুবাচক পদগুলো বিশিষ্টও হতে পারবে, সাধারণও হতে পারে। এবার আমরা যাই গুণবাচক পদ বলতে আসলে কি বুঝে। গুণবাচক পদটাও খুবই সহজ, যে পদ দ্বারা আমরা কোনো গুণকে নির্দেশ করি, অর্থাৎ যে পদ কোনো গুণকে নির্দেশ করে তাকে আমরা বলি গুণবাচক পদ। যেমন দয়া, আনন্দ, বেদনা, শুভ্রতা, গরম, ভালো, মন্দ ইত্যাদি সবকিছু, অর্থাৎ যেটা দিয়ে কোনো গুণ বোঝায় সেটাকে আমরা বলি গুণবাচক পদ। এখন এখানে একটা বিষয় আছে যে একটু মতভেদ আছে এখানে। আমরা জানি যে যুক্তিবিদ অনেক যুক্তিবিদ আছেন, এদের ভিতরে যুক্তিবিদ জে.এস. মিল, জেভন্স ও ওয়েলটন এই তিনজনের মতে সব বিশেষণই হচ্ছে বস্তুবাচক। অর্থাৎ যত বিশেষণ আছে, অর্থাৎ বিশেষণ বলতে আমরা যেই গুণগুলোকে আমরা বিশেষণ বলি, এই গুণগুলো বস্তুবাচক গুণ, যেমন সাদা, দয়ালু, মিষ্টি ইত্যাদি। আবার যুক্তিবিদ মার্টিনিউ ও ফাউলার এদের মত হচ্ছে এই বিশেষণগুলো গুণবাচক। অর্থাৎ এখানে দুই ধরনের মত দেখা যাচ্ছে। এই দুই ধরনের মত আমরা যদি একত্রিত করে একটা সিদ্ধান্তে আসি তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হব যে যেগুলো বিশেষণ আমরা বলি, অর্থাৎ দয়ালু, শুভ্রতা, অর্থাৎ আবার এগুলোকে আমরা বলবো বস্তুবাচক, আর অন্যদিকে শুভ্র, দয়া এগুলোকে আমরা বলবো গুণবাচক পদ। আচ্ছা, যখন আমরা বলি দয়ালু বলতে কিন্তু আমরা একজন ব্যক্তিকে বুঝি যে যার ভিতরে দয়া গুণটা আছে। আবার শুভ্রতা বলতে আমরা কিন্তু এরকমই একটা গুণ বুঝি যার ভিতরে শুভ্র নামক গুণটা আছে। এদিক থেকে আমরা এটাকে বলতেছি বস্তুবাচক পদ। আবার এদিকে দয়া যদি আমরা ধরি, দয়া কিন্তু এখন পর্যন্ত কোনো বস্তু বা ব্যক্তিতে নেই, এটা এই জন্য এটাকে আমরা বলতেছি গুণবাচক পদ। আর আবার এটা যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে তখন তাকে আমরা বলতেছি দয়ালু, তখন এটা বস্তুবাচক হয়ে যাবে। এই দিক থেকে আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা স্পষ্ট বুঝবো যে কোনগুলো বস্তুবাচক পদ এবং কোনগুলো গুণবাচক পদ। আমরা যদি সহজ করে একেবারে হিসেব করি, একেবারেই সহজ করে, যে গুণবাচক পদ হচ্ছে যদি কোনো গুণকে নির্দেশ করে, এতটুকুই আমাদের মনে রাখলে হবে। এবার আমরা যাই সুনির্দিষ্টকরণের দিক থেকে আমরা পদকে কয় ভাগে ভাগ করি। সুনির্দিষ্টকরণের দিক থেকেও আমাদের পদ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নির্দিষ্ট পদ আর একটা অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ আর একটা অনির্দিষ্ট পদ। আমরা আলোচনায় যাই। যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে তাকে আমরা নির্দিষ্ট পদ বলি। অর্থাৎ পদটি যদি কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে বা কোনো স্থানকে নির্দিষ্ট করে বোঝায় যে এটি, তাহলে এই পদটাকে আমরা বলবো নির্দিষ্ট পদ। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে আমাদের, হিমালয়, ঢাকা, পদ্মা, রবি ঠাকুর। এখানে আমরা হিমালয় বলতে কিন্তু নির্দিষ্ট একটা পর্বতকেই বুঝি, ঢাকা বলতে কিন্তু আমরা নির্দিষ্ট একটা শহরকেই বুঝি, আবার পদ্মা বলতে আমরা নির্দিষ্ট একটা নদীকেই বুঝি, রবি ঠাকুর বলতে কিন্তু আমরা একজন কবিকেই বুঝি। সুতরাং এই পদগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট পদ।
আবার যদি আমরা আমাদের যে পদাশ্রিত নির্দেশকগুলো আছে টি, টা, খানাখানি ইত্যাদি, এগুলোও যদি কোনো পদের সঙ্গে যুক্ত থাকে তাহলে ওই পদগুলোকেও কিন্তু আমরা নির্দিষ্ট পদ বলবো। যেমন আমরা যদি বলি বইটি, অর্থাৎ অনেকগুলো বইয়ের মধ্যে একটি বই কিন্তু চাচ্ছি আমি এটা কিন্তু নির্দিষ্ট করা যে ওই বইটি আমাকে দাও, বইটি। কিংবা লোকটি, লোকটি বলতে কিন্তু আমি একটি লোককেই বুঝাচ্ছি। কিংবা বইখানা, বইখানা বলতে সকল বইয়ের মধ্যে যে কোনো একটি বই আমি নির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং নির্দিষ্ট পদ আসলে কি সেটা আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা যে অনির্দিষ্ট পদ, যে পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের উপর আরোপিত হয় না, এটাকে আমরা যদি একটু সহজভাবে বলি যে যেই পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে না, অনির্দিষ্ট, যে আমরা নিশ্চিত নই যে আসলে এই পদ দিয়ে কাকে বোঝাচ্ছে বা কি পরিমাণ বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি একটি কলম, এখন একটি কলমের মধ্যে আসলে কোন কলমটি এটা কিন্তু আমাদের নির্দিষ্ট করা নেই। কিংবা আমি যদি বলি কিছু ছাত্র, এবং কিছু ছাত্র বলতে এখানে কিন্তু আমার নির্দিষ্ট করে দেয়া নেই যে কোন ছাত্রগুলো। কিংবা আমরা যদি বলি কয়েকজন মানুষ, কয়েকজন মানুষ বলতে কোন মানুষগুলো এটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে দেয়া নেই। সুতরাং এই পদগুলোকে আমরা কিন্তু বলবো অনির্দিষ্ট পদ, যেহেতু পদের সংখ্যাটা এখানে বা পদ দিয়ে যেই বিষয়টা বা বস্তুটাকে নির্দেশ করতেছে সেটা কিন্তু আমাদের এখানে অনির্দিষ্ট করা। সুতরাং নির্দিষ্ট পদ এবং অনির্দিষ্ট পদের মধ্যে যে সুনির্দিষ্ট একটা পার্থক্য আছে বা সূক্ষ্ম যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে নির্দিষ্ট পদ, যদি নির্দিষ্ট করে না বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো অনির্দিষ্ট পদ। এবার আমরা যে নির্ভরতার দিক থেকে পদ হচ্ছে দুই প্রকার, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। এখানে নিরপেক্ষ কথার আমরা একটা সাধারণ অর্থ মনে করতে পারি যে যার কোনো পক্ষ নেই, কিন্তু যুক্তিবিদ্যা এটার একটা অন্যরকম অর্থ আছে। সেটা হচ্ছে এরকম যে পদের অর্থ অন্য পদের সাহায্য ছাড়াই বোঝা যায়। অর্থাৎ কোনো পদের অর্থ আমরা যদি সুস্পষ্টভাবে বুঝতে চাই বা পরিপূর্ণভাবে বুঝতে চাই তাহলে তার জন্য তাকে অন্য কোনো পদের বা অন্য কোনো শব্দের সাহায্য নিতে হয় না। এরকম পদগুলোকে আমরা বলি নিরপেক্ষ পদ। যেমন হিমালয়, হিমালয় এই পদটাকে বুঝতে গেলে আমার অন্য কোনো পদের আর বা শব্দের প্রয়োজন নাই। কিংবা ঢাকা, পদ্মা, রবি ঠাকুর, এই পদগুলো এমন পদ যেই পদগুলো অন্য পদের সাহায্য ছাড়াই আমি এর অর্থগুলো বুঝতে পারি। এবার আমরা যাই যে সাপেক্ষ পদ বলতে আসলে কি বুঝি। যেই পদের অর্থ আমরা পরিপূর্ণভাবে ব্যক্ত করার জন্য অন্য পদের সাহায্য নিই। অর্থাৎ এমন একটা পদ যেই পদ তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য অন্য পদের সাহায্য নেয়, এমন পদকে আমরা বলি সাপেক্ষ পদ। আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে বুঝবো যে বাবা পদটি যদি আমরা মনে করি, বাবা হতে গেলে কিন্তু মায়ের প্রয়োজন, কিংবা স্ত্রী হতে গেলে কিন্তু স্বামীর প্রয়োজন। অর্থাৎ যখনই আমাদের সামনে বাবা বা স্ত্রী এই পদ দুটি চলে আসবে, এর সঙ্গে কিন্তু আমাদের বাবার বিপরীতে মা কিংবা স্ত্রীর বিপরীতে স্বামী এই শব্দ বা এই পদ দুটিও কিন্তু চলে আসে। কারণ হচ্ছে বাবা এবং মা কিংবা স্ত্রী এবং স্বামী এই দুইটা কিন্তু পরস্পর সম্পর্কিত। কিংবা শিক্ষকের সঙ্গে ছাত্রের যে বা শিক্ষার্থীর যে সম্পর্ক, এই সম্পর্কটাও কিন্তু সাপেক্ষ সম্পর্ক। এই সম্পর্কটাকে আমরা কেন সাপেক্ষ বলি? কারণ হচ্ছে যদি ছাত্র বা শিক্ষার্থী না থাকে তাহলে কিন্তু শিক্ষক এই পদের অর্থটা আমাদের কাছে স্পষ্ট হবে না। আবার যদি আমরা দেখি যে আলো, অন্ধকার নামক পদ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আলোর অর্থটা স্পষ্টভাবে বুঝতাম না। যার ফলে এই পদগুলোর অর্থ পরিষ্কারভাবে বুঝতে গেলে আমাদের আরো অন্য কিছু পদের সাহায্য লাগতেছে। সুতরাং এই পদগুলোকে আমরা বলবো সাপেক্ষ পদ, যেই পদের অর্থ বোঝার জন্য আমাদের অন্য পদের সাহায্যেরও কিছুটা প্রয়োজন হয়। এবার আমরা যাই পরের যে বিভাজন নীতি বা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যর্থের অস্তিত্বের দিক থেকে। এটা আমরা যদি এই দিক থেকে যদি বিচার করতে যাই তাহলে পদ হচ্ছে দুই প্রকার, একটা জাত্যর্থক পদ আর একটা হচ্ছে অজাত্যর্থক পদ। আমি একটু এখানে বিষয়টা পরিষ্কার করি, ব্যক্তার্থ জাত্যর্থের অস্তিত্ব আসলে কি। যেই পদগুলোতে কিছু কিছু পদ আছে যেই পদের ব্যক্তার্থও আছে আবার জাত্যর্থও আছে, আবার কিছু কিছু পদ আছে যার শুধু ব্যক্তার্থ আছে কিংবা যার শুধু জাত্যর্থ আছে। এইরকম
যে পদগুলো আছে, অর্থাৎ ওই পদটার ভিতরে ব্যক্তার্থ আছে নাকি জাতার্থ আছে নাকি দুইটাই আছে, এই দিক থেকে আমরা ভাগ করলে পদকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা জাতার্থক আর একটা অজাতার্থক পদ। আমরা যদি দেখি জাতার্থক পদ আসলে কি, যে পদের ব্যক্তার্থ ও জাতার্থ উভয় আছে, অর্থাৎ আমরা জানি ব্যক্তার্থ মানে পরিমাণ, জাতার্থ অর্থ হচ্ছে সেই পদের গুণ, অর্থাৎ যেই পদের ব্যক্তার্থ বা পরিমাণ এবং জাতার্থ বা গুণ দুটোই আছে সেই পদটাকে আমরা বলবো জাতার্থক পদ। গুণ ও পরিমাণ যদি দুটোই থাকে। আমরা এখন উদাহরণে যাই। মানুষ, আমরা আগেই জানি যে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ, সুতরাং মানুষ পদের ব্যক্তার্থ এখানে আছে। আবার জাতার্থ কি, তার গুণ হচ্ছে দুইটা, একটা জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি, সুতরাং মানুষ পদের ব্যক্তার্থও আছে জাতার্থও আছে, সুতরাং মানুষ পদটাকে আমরা বলবো জাতার্থক পদ। অন্যদিকে প্রাণী বা জীব, প্রাণী বা জীবের আমরা যদি পরিমাণ উল্লেখ করি তাহলে আমরা বলতে পারি সকল প্রাণী বা সকল জীব, সুতরাং তার ব্যক্তার্থ আছে। আবার প্রাণী বা জীবের গুণ হচ্ছে কি জীববৃত্তি, সুতরাং তার জাতার্থও আছে। তার মানে প্রাণী বা জীব এই পদটির ব্যক্তার্থও আছে জাতার্থও আছে, সুতরাং এটাকে আমরা বলবো জাতার্থক পদ, যেহেতু তার দুটোই আছে, ব্যক্তার্থও আছে জাতার্থও আছে। অনুরূপ ভাবে আমরা বর্ণ দেখিয়েছি, এটার ব্যক্তার্থও আছে জাতার্থ আছে, সুতরাং এই পদগুলোকে আমরা বলবো জাতার্থক পদ। এবার আমরা যাই অজাতার্থক পদ বলতে আসলে কি বুঝি। অজাতার্থক, যে পদের হয় শুধু ব্যক্তার্থ আছে অথবা শুধু জাতার্থ আছে, কিন্তু দুটো একসাথে নেই। অর্থাৎ আগে আমরা জাতার্থক পদে যেটা দেখলাম সেটা হচ্ছে যে পদের দুটোই থাকে, গুণও থাকে পরিমাণও থাকে, সেটা হচ্ছে জাতার্থক। আর অজাতার্থক হচ্ছে সেটাই যার হয় পরিমাণ আছে না হয় গুণ আছে, দুইটার যে কোনো একটা আছে, দুইটা একসাথে থাকবে না, সেই পদটাকে আমরা বলবো অজাতার্থক পদ। আমরা উদাহরণে যাই। ঢাকা, ঢাকা একটি শহর, এটা একটি স্থানকে আমরা বুঝি, সুতরাং এটি একটি শহর বা একটা স্থান, এটা একটা মাত্র স্থান, যেহেতু একটি সংখ্যাকে নির্দেশ করে, সুতরাং তার ব্যক্তার্থ হচ্ছে একটি শহর বা একটি, এই এক হচ্ছে তার ব্যক্তার্থ, সুতরাং এই ঢাকা পদের ব্যক্তার্থ আছে। কিন্তু ঢাকা পদের কি আসলে জাতার্থ আছে, এর কোনো গুণ আছে? যেমন আমরা জীবের যে গুণ পেয়েছিলাম জীববৃত্তি, কিন্তু এইরকম কিন্তু ঢাকার কোনো গুণ নেই। তার মানে এই ঢাকা পদের শুধু ব্যক্তার্থ বা পরিমাণ আছে, কিন্তু কোনো গুণ বা জাতার্থ নেই। আবার আমরা যদি দেখি যে দয়া, দয়ার কিন্তু কোনো ব্যক্তার্থ নেই। আমরা কি বলতে পারবো যে সকল দয়া কিংবা কিছু দয়া, একটি দয়া? সুতরাং দয়ার কিন্তু কোনো পরিমাণ নেই, সুতরাং দয়ার ব্যক্তার্থ নেই। আবার কিন্তু তার জাতার্থ আছে, দয়া কিন্তু একটা গুণ, যেহেতু গুণ সুতরাং এটাই তার জাতার্থ। তার মানে এই ঢাকা, দয়া বা হিমালয় যেই পদগুলোই আমরা দেখি না কেন, এই পদগুলোর পরিমাণ এবং গুণের মধ্যে যে কোনো একটি আছে, হয় গুণ আছে কিংবা পরিমাণ আছে, দুইটাই একসাথে নেই। সুতরাং যেই পদের গুণ বা পরিমাণ দুইটার যে কোনো একটা আছে আরেকটা নেই, এই পদগুলোকে আমরা বলবো অজাতার্থক পদ। এবার আমরা নতুন একটা বিষয় নিয়ে আবার কথা বলবো। আমরা কিছু পদ দিয়ে, যেই পদগুলোকে আমরা বলি বিশিষ্ট পদ, আমরা এর আগে আলোচনা করেছি, এটাকে আমরা যদি আরেকটু পরিষ্কার করে জানতে চাই, যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে আমরা বিশেষভাবে চিহ্নিত করার জন্য বা জানার জন্য আমরা যে প্রতীক ব্যবহার করি, অবশ্যই সেটা ভাষাগত প্রতীক। আমরা যে ভাষাগত প্রতীক ব্যবহার করি সেই পদগুলোকে আমরা বলি স্বকীয় নামবাচক পদ, অর্থাৎ যেই পদ দিয়ে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে চিহ্নিত করি সেই পদগুলোকে আমরা বলি স্বকীয় নামবাচক পদ। অর্থাৎ এই নামবাচক পদগুলো হচ্ছে স্বকীয়, অর্থাৎ যার নিজস্ব নাম আছে। যেমন আমরা বলি নজরুল, রহিম, হিমালয়, পদ্মা, ঢাকা ইত্যাদি। এই পদগুলোকে আমরা বলি স্বকীয় নামবাচক পদ। অর্থাৎ নজরুল তার স্বকীয়, অর্থাৎ নিজস্ব নাম, রহিম তার নিজস্ব নাম, হিমালয় তার নিজস্ব নাম, কিংবা পদ্মা বা ঢাকা এটা নিজস্ব নাম কিংবা একটা নির্দিষ্ট জায়গাকেই আমরা বোঝাচ্ছি। সুতরাং এই পদগুলোকে, এই জাতীয় যে পদগুলো রয়েছে এগুলোকে আমরা বলি স্বকীয় নামবাচক পদ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে স্বকীয় নামবাচক পদগুলো রয়েছে, যেই পদগুলো দিয়ে একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়, এই পদগুলোকে আমরা কি পদ বলবো? একটু আগে আমরা যে ক্লাসিফিকেশনটা আলোচনা করেছি,
সেই ক্লাসিফিকেশনে আমরা দুটো পদ পেয়েছি, দুই ধরনের পদ, একটা জাতের্থক, অজাতের্থক। জাতের্থক হচ্ছে যেটার গুণ পরিমাণ দুটোই আছে, অজাতের্থক হচ্ছে যার গুণ অথবা পরিমাণ যে কোনো একটি আছে একটি নেই। এখন আমরা এই যে এখানে স্বকীয় নামবাচক পদগুলো পাচ্ছি, এই স্বকীয় নামবাচক পদগুলোকে আমরা জাতের্থক পদ বলবো নাকি অজাতের্থক পদ বলবো, অর্থাৎ স্বকীয় নামবাচক পদগুলো কি জাতের্থক নাকি অজাতের্থক, এগুলোর কি শুধু গুণ আছে নাকি শুধু পরিমাণ আছে নাকি গুণ পরিমাণ উভয়েই আছে। আমরা এখন একটু ব্যাখ্যায় যাই। এই বিষয়টা নিয়ে একটু মতবিরোধ রয়েছে যুক্তিবিদদের মধ্যে। এখানে বেশ কয়েকজন যুক্তিবিদের মত আছে, দেখি কোন যুক্তিবিদ কি বলেছেন, আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই দেখি যে আমরা জানি বিখ্যাত একজন যুক্তিবিদ আছেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের বক্তব্য হচ্ছে স্বকীয় নামবাচক পদগুলো সবসময় অজাতের্থক হয়, অর্থাৎ এই পদগুলোর ব্যক্তার্থ ও জাতের্থে যে কোনো একটা থাকে, অর্থাৎ হয় গুণ থাকে না হয় পরিমাণ থাকে। সুতরাং মিল এক কথাই বলেছেন যে এই পদগুলো বা স্বকীয় নামবাচক পদগুলো সব সময়ই কি হবে, অজাতের্থক পদ হবে। আবার আমরা যদি যুক্তিবিদ জেভন্সের কথা চিন্তা করি, উনি যেটা বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলো জাতের্থক হবে। কেন জাতের্থক হবে, ওনার একটা ব্যাখ্যা আছে যে অর্থাৎ জাতের্থক হবে এই কথার অর্থ হচ্ছে এই পদগুলোর ব্যক্তার্থও আছে, জাতের্থও আছে, গুণও আছে, পরিমাণও আছে। যেমন আমরা এখানে একটা উদাহরণ নিয়ে শুধু কথা বলি, ঢাকা। ঢাকা একটা নাম, নির্দিষ্ট স্থানকে বোঝায়, সুতরাং এটাকে আমরা বলতে পারি স্বকীয় নামবাচক পদ। এটাকে ব্যক্তার্থ আছে কেন, কারণ ঢাকা একটা স্থানকে বোঝায়, সুতরাং এক, এই সংখ্যাটাই তার ব্যক্তার্থ। আবার জাতের্থক হতে গেলে তার গুণও থাকতে হবে, তাহলে ঢাকা পদের গুণ কি। এখন ঢাকা পদের যে গুণ আছে এটা উল্লেখ করতে গিয়ে জেভন্স যে মত দিয়েছেন যে এইরকম পদগুলোর আমরা যদি ঢাকাটাকে ধরি তাহলে ঢাকার এমন কিছু গুণ আছে, এটা বাংলাদেশের রাজধানী, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা মসজিদের শহর, এরকম অনেক কিছু গুণ আছে। সুতরাং এই পদগুলো দিয়ে পরিমাণও একদিকে বোঝায়, অপরদিকে গুণও বোঝায়। এই দিক থেকে জেভন্স বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলো হবে জাতের্থক। আরেকজন যুক্তিবিদ আছেন যার নাম হচ্ছে ডক্টর পি কে রায়, প্রসন্ন কুমার রায়। ইনার মত হচ্ছে স্বকীয় নামবাচকগুলো প্রথমেই অজাতের্থক থাকলেও পরবর্তীতে সেগুলো ধীরে ধীরে জাতের্থক হয়ে ওঠে। অর্থাৎ এখানে মিল এবং জেভন্সের যে দুটো মত আছে পরস্পর বিরোধী মত, পি কে রায় চেষ্টা করেছেন এই দুইটা মতকে সমন্বয় করার, একত্রিত করার। অর্থাৎ স্বকীয় নামবাচক পদগুলোকে অজাতের্থক মনে করলেও এগুলো আস্তে আস্তে পরবর্তীতে জাতের্থক হতে পারে, হয়ে ওঠে। আচ্ছা, যদি আমরা এখন একটা উদাহরণে যাই, উদাহরণটা দিলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা হিমালয়কে ধরি, হিমালয়কে আমরা ধরলাম যে এটি একটি স্বকীয় নামবাচক পদ। মিল বলেছেন এটা হচ্ছে কি অজাতের্থক, আবার জেভন্স কি বলেছেন হিমালয়টা হচ্ছে জাতের্থক। আচ্ছা, মিলের কথা হিমালয়ের শুধু গুণ অথবা শুধু পরিমাণ আছে, যেহেতু এটা স্থান সুতরাং এটা শুধু পরিমাণ আছে, কোনো গুণ নেই, এটা অজাতের্থক। জেভন্স বলেছেন এটা হিমালয়, এটার গুণও আছে, পরিমাণও আছে। এখন পিকে রায় এই দুইটা মতকে কিভাবে সমন্বয় করেছেন আমরা একটু দেখার চেষ্টা করি। পিকে রায় প্রথমে বললেন যে হিমালয় একটি স্থান, এটা যখন কোনো ব্যক্তি শুনবে এই নামটা সে শুধুমাত্র একটা স্থানকেই কল্পনা করবে, অর্থাৎ একটা স্থান, সে শুধুমাত্র তার পরিমাণটা জানতে পারবে, সে কিন্তু তার কি কি গুণ আছে এগুলো সে এখন পর্যন্ত জানেনি। সুতরাং প্রথমত এই পদটি একজন ব্যক্তির নিকট অজাতের্থক হিসেবেই ধরা দিচ্ছে। আবার যখন আস্তে আস্তে এই ব্যক্তি হিমালয় সম্পর্কে জানা শুরু করবে, অর্থাৎ সে যখন চিনবে যে হিমালয় কোথায় অবস্থিত, হিমালয়ে কি আছে, বা হিমালয়ের উচ্চতা কতটুকু, কিংবা হিমালয়ের যে বরফ আছে তার পরিমাণ কতটুকু ইত্যাদি, এরকম হিমালয়ের অনেকগুলো গুণ আছে। এই গুণগুলো যখন ওই ব্যক্তি জানা শুরু করবে তখন কিন্তু এই পদটি আস্তে আস্তে তার নিকট জাতের্থক হয়ে উঠবে, অর্থাৎ সে আস্তে আস্তে তার গুণগুলোকে জানবে। কিংবা আমরা যদি ঢাকা পদকে মনে করি, সে প্রথমে কেউ যদি ঢাকা পদকে বা ঢাকা পদের নাম শুনে সে প্রথমে একটি স্থানকে
বুঝবে, এই একটি স্থানই হচ্ছে তার ব্যক্ত অর্থ। কিন্তু যখন সে আস্তে আস্তে ঢাকা পদটাকে বুঝবে এবং ঢাকা পদের আমরা যে একটু আগে কিছু গুণের কথা বলেছি, যে রিকশার শহর, মসজিদের শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ঢাকা হচ্ছে মেগা সিটি ইত্যাদি গুণগুলো সম্পর্কে সে যখন আস্তে আস্তে পরিচিত হবে, তখন কিন্তু এই অজাত্যার্থক পদটি গুণগুলো জানার ফলে আস্তে আস্তে জাত্যার্থক হয়ে ওঠে। তার মানে পিকে রায় মিল এবং জেভন্সের পরস্পর বিরোধী মতকে একটু সমন্বয়ের চেষ্টা করেছেন, যে এই পদগুলো অজাত্যার্থক থাকলেও আস্তে আস্তে জাত্যার্থক হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা এই তিনজন যুক্তিবিদের মধ্যে কোন মতটিকে গ্রহণযোগ্য হিসেবে নিব, অর্থাৎ কোন মতটি আমাদের নিকট গ্রহণযোগ্য। অর্থাৎ আমরা স্বকীয় নামবাচক পদগুলোকে কি বলবো, জাত্যার্থক নাকি অজাত্যার্থক, যে কোনো একটা সিদ্ধান্তে তো আসতে হবে। সর্বসম্মতিক্রমে যুক্তিবিদরা একটা সিদ্ধান্তে এসেছেন যে স্বকীয় নামবাচক পদগুলো সবসময় অজাত্যার্থক হবে। অর্থাৎ যুক্তিবিদ মিলের যে বক্তব্যটা ছিল স্বকীয় নামবাচক পদগুলো অজাত্যার্থক, সেই মতটি আমাদের গ্রহণযোগ্য। অর্থাৎ এই পদগুলোর হয় গুণ থাকবে না হয় পরিমাণ থাকবে, যে কোনো একটা, একসঙ্গে দুটো থাকবে না। সুতরাং স্বকীয় নামবাচক পদগুলো অজাত্যার্থক, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যাই, আমরা যে পদের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করলাম আমাদের তৃতীয় ক্লাসে এবং আজকের এই চতুর্থ ক্লাসে, দুটো ক্লাস মিলে আমরা যতগুলো বিভাজন নীতির ভিত্তিতে পদকে শ্রেণীবিভাগ করেছি, সেই শ্রেণীবিভাগের আলোকে আমরা কোনো পদকে যাচাই করতে পারি কিনা যে এই পদকে আমরা কি পদ বলবো। সেজন্য একটু দেখি আমরা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি আমরা, এবং আমরা কতটুকু ক্লাসটা বুঝেছি। আমরা যদি একটু নিজেদেরকে যাচাই করে নেই তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখি আমরা যে এখানে আমাদের একটা পদ নেওয়া হয়েছে মানুষ পদ। এই মানুষ পদটাকে আমরা কি কি পদ বলতে পারি, অর্থাৎ পদের যতগুলো শ্রেণী বিভাগ আমরা আলোচনা করেছি কোন কোন শ্রেণী বিভাগের ভিতরে এই পদটাকে ফেলা যায়। প্রথমেই আমরা দেখি গঠনের দিক থেকে মানুষ পদটাকে আমরা কি পদ বলবো, সরল পদ বলবো নাকি যৌগিক পদ বলবো। মানুষ পদ কিন্তু আমি সরাসরি এখানে উত্তরটাই বলে দিচ্ছি। মানুষ পদ যেহেতু একটি মাত্র শব্দ দিয়ে গঠিত হয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো সরল পদ। যদি একের অধিক শব্দ দিয়ে গঠিত হতো এটাকে আমরা যৌগিক পদ বলতাম। সুতরাং মানুষ হচ্ছে সরল পদ। পরেরটাতে আমরা যাই, এটা বিশিষ্ট পদ নাকি সাধারণ পদ। মানুষ বলতে আমরা কিন্তু এখানে সকল মানুষকেই বোঝাচ্ছি, অর্থাৎ এখানে কোনো একক কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। সুতরাং এটা বিশিষ্ট পদ নয়, এটা সাধারণ পদ। আবার যদি আমরা দেখি যে এটা কি সমষ্টিবাচক পদ নাকি অসমষ্টিবাচক পদ, আমাদের কিন্তু সংজ্ঞাগুলো মনে রাখতে হবে যে সমষ্টিবাচক পদ আমরা কাকে বলি। সমষ্টিবাচক পদ হচ্ছে একটি নির্দিষ্ট একটি গোষ্ঠী, একটি সম্প্রদায়, একটি ছোট দল, যেমন ফুটবল দল, ক্রিকেট দল, কমিটি, গ্রন্থাগার, এগুলো হচ্ছে সমষ্টিবাচক পদ। সেই দিক থেকে কিন্তু মানুষকে সমষ্টিবাচক পদ বলা যাবে না। মানুষ হচ্ছে সামান্য পদ বা সাধারণ পদ, অর্থাৎ এটা দিয়ে পৃথিবীর সকল মানুষকে বোঝায়। সুতরাং এটাকে ছোট কোনো সমষ্টিবাচক পদ বলা যাবে না, এটা হলো অসমষ্টিবাচক পদ। মানুষ পদটা কি একার্থক পদ নাকি অনেকার্থক পদ, অর্থাৎ এর অর্থ কয়টা আছে, মানুষ পদের অর্থ কয়টা। যদি একটা অর্থ থাকে তাহলে একার্থক পদ হবে, যদি অনেক অর্থ থাকে তাহলে অনেকার্থক পদ হবে। কিন্তু আমরা যদি দেখি মানুষ পদের অর্থ একটাই, মানুষ বলতে শুধু মানুষকেই বোঝায়, এর অন্য কোনো আর অর্থ নেই। সুতরাং এটা একার্থক পদ। পরেরটা হচ্ছে যে এটা বস্তুবাচক পদ নাকি গুণবাচক পদ। মানুষ বলতে আমরা কি কোনো গুণকে বোঝাচ্ছি নাকি কোনো বস্তুকে বোঝাচ্ছি। অবশ্যই এটা বস্তুবাচক পদ। যেমন দয়া, শুভ্রতা, সাদা, এগুলো যেমন গুণ, মানুষ কিন্তু এরকম কোনো গুণ না। সুতরাং এটা গুণবাচক পদ না, এটা কিন্তু বস্তুবাচক পদ। এর পরে আমরা দেখি এটা নির্দিষ্ট পদ নাকি অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ নাকি অনির্দিষ্ট পদ। মানুষ বলতে কি আমরা এখানে এমন কোনো পদ বা এমন কোনো বিষয়কে বোঝাচ্ছি যে যাকে আমরা বুঝতে পারতেছি না যে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে মানুষ বলতে শুধু মানুষকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট করে মানুষকে বোঝাচ্ছে, অন্য কোনো প্রাণীকে কিন্তু আমরা বোঝাচ্ছি না। সুতরাং এটা নির্দিষ্ট পদ।
আরেকটি আছে, এটাকে আমরা নিরপেক্ষ পদ বলবো নাকি সাপেক্ষ পদ বলবো। নিরপেক্ষ পদ হচ্ছে সেই পদ যেই পদের অর্থ পরিষ্কারভাবে বুঝতে গেলে অন্য কোনো পদের সাহায্যের প্রয়োজন হয় না। আর সাপেক্ষ পদ হচ্ছে যেই পদের অর্থ বুঝতে গেলে অন্য পদের সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ দুইটার সঙ্গে আরেকটা পদের সম্পর্ক আছে, ওটাকে আমরা বলি সাপেক্ষ পদ। তাহলে এই দিক থেকে মানুষ পদটাকে কি পদ বলবো আমরা, নিরপেক্ষ পদ নাকি সাপেক্ষ পদ? অবশ্যই এটা নিরপেক্ষ পদ। কেননা মানুষের অর্থ বুঝতে গেলে আর অন্য কোনো আমার পদের এখানে প্রয়োজন নাই। কিন্তু যদি আমরা বলতাম যে স্ত্রী, তখন কিন্তু ওর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত হবে, স্বামী, কারণ স্বামী ছাড়া কিন্তু স্ত্রী হয় না, বা ছাত্র ছাড়া কিন্তু শিক্ষক হয় না, সেটাকে বলবো আমরা সাপেক্ষ পদ। ওই পদগুলোর মতো কিন্তু মানুষ পদটা না। সুতরাং মানুষ পদ হচ্ছে নিরপেক্ষ পদ, এটা সাপেক্ষ পদ না। সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করবো, এটা কি জাতের্থক পদ নাকি অজাতের্থক পদ? আমরা একটু আগেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে জাতের্থক পদ হচ্ছে যার পরিমাণও আছে, গুণও আছে, অর্থাৎ ব্যক্তার্থও আছে, জাতের্থও আছে, সেটা হলো জাতের্থক পদ। আর যার গুণ আছে, পরিমাণ নেই, কিংবা পরিমাণ আছে গুণ নেই, অর্থাৎ দুইটার যে কোনো একটা আছে, হয় ব্যক্তার্থ আছে না হয় জাতার্থ আছে, একসাথে দুটো নেই, তাকে আমরা বলি অজাতের্থক পদ। এখন আমরা দেখি যে মানুষ পদের কোনটা আছে নাকি দুইটাই আছে। মানুষ পদের আমরা যদি ব্যক্তার্থ দেখি, সকল মানুষ, সহজ করে আমরা যদি বলি মানুষ পদের ব্যক্তার্থ সকল মানুষ, সুতরাং এর ব্যক্তার্থ আছে। আবার মানুষ পদের জাতার্থ কি? মানুষ প্রথমত জীব, সুতরাং তার একটা গুণ হচ্ছে জীববৃত্তি। আবার ওই জীবটাকে মানুষ বলতে গেলে তার ভিতরে আরেকটা গুণ প্রয়োজন, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। সুতরাং মানুষ পদের একদিকে ব্যক্তার্থ আছে সকল মানুষ, অন্যদিকে জাতের্থও আছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, অর্থাৎ মানুষ পদের ব্যক্তার্থ জাতের্থ দুটোই আছে। তার মানে যেই পদের দুটোই থাকে, গুণ পরিমাণ দুটোই থাকে, তাকে আমরা বলি জাতের্থক পদ। সুতরাং মানুষ পদটি জাতের্থক পদ, এটা অজাতের্থক পদ না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এবং আমি আশা করি যে পদের যে শ্রেণীবিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, তোমাদের বিষয়গুলো স্পষ্ট হয়েছে, এবং এই বিভাজন নীতির আলোকে আমরা চেষ্টা করব যে আমরা যেন পদের এই শ্রেণীবিভাগগুলো মনে রাখতে পারি, এবং কোনো পদ দেখলেই আমরা যেন চিহ্নিত করতে পারি যে এটা আসলে কোন পদ। এরপরেও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হয় বা অস্পষ্ট মনে হয়, আমার স্লাইডের প্রথমের দিকে, এই ক্লাসটির ঠিক প্রথমের দিকে যেখানে আমার পরিচিতি দেয়া আছে, সেখানে আমার ফোন নাম্বার দেয়া আছে, তোমরা নির্দ্বিধায় ফোন করে জেনে নিতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।